সুপার 8-এর শেষ ম্যাচে কিছুক্ষণ পর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নানা সমীকরণ আর যদি কিন্তুর হিসেবে সেমির স্বপ্ন আটকে আছে দুই দলের। বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন করেছে আইএমএফ। দু একদিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। আসছে বছরই শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। চলছে প্ল্যাটফর্ম নির্মাণ, সব স্টেশনে বসছে এটিএম বুথ। পদ্মা সেতুর স্বপ্ন জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দেশে বছরে সাপের কামড়ে মরছে 7,500 মানুষ। ব্যবহৃত অ্যান্টিভেনম ভারতের সাপের বিষ দিয়ে তৈরি হওয়ায় শতভাগ কার্যকর নয়। পরনির্ভরতা কমিয়ে দ্রুত প্রস্তুতের পরামর্শ। এবং অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মিলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ভোরের সময় শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় চায় আফগানরা। জিতলে বাংলাদেশেরও সুযোগ আছে সেরা চারে যাওয়ার, যদিও সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তু আর সমীকরণের উপর। আফগানদের বিপক্ষে টি-20-তে সাম্প্রতিক অভিজ্ঞতা কিছুটা আশাবাদী করছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে ইতিহাস ডাকছে আফগানদের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ছিল পুরো দল, যার ফল মিলেছে শেষ দুই ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার। নিশ্চিতভাবেই বলা যায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ব্যাকফুটে বাংলাদেশ। শুধু হারই না, প্রশ্ন উঠেছে দলের টি-20 মানসিকতা নিয়েও। ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ ছিল অধিনায়ক শান্তর বেশ কিছু সিদ্ধান্ত, চাইলেও যা এড়ানোর সুযোগ নেই টিম ম্যানেজমেন্টের। অবশ্য এরপরও সেই উপলব্ধি দলের ক্রিকেটারদের কতটা হয়েছে সেটা বড় একটা প্রশ্ন। আফগান ম্যাচের আগে অনুশীলনে দলের মাত্র 5 ক্রিকেটার ছিলেন না অধিনায়ক শান্ত, লিটন কিংবা তানজিদ তামিম। আর্নেসভিলের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যানেও আসছে পরিবর্তন। একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে অতীত ইতিহাসও সাহস দিচ্ছে দলকে। আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়েছে। দুর্দান্ত ছন্দে আছেন দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বিশ্বকাপে দুজনের ব্যাট থেকে এসেছে 5টি 50, করেছেন প্রায় 450 রান। বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসরের সেরা উইকেট শিকারী ফজল হক ফারুকী। আফগানরা জানে একটা জয় তাদের তুলে নেবে সেমিফাইনালে। সে লক্ষ্য পূরণেই মাঠে নামবে তারা। সেন্ট ভিনসেন্টের আর্নেসভিলে গ্রুপ পর্বে 2 জয় সুখস্মৃতি আছে বাংলাদেশের। পয়া ভেন্যুতে শেষটাও জয় দিয়ে করতে চাইবে নাজমুল শান্তরা। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার 8-এ গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা জমে উঠেছে, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা। এরই মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চোখ রাঙানি দিচ্ছে আফগানরা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস দিতে পারে বিশ্ব আসরে কখনোই আফগানদের কাছে না হারার রেকর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। আরও একটা ব্যাটল অফ স্পিনের অপেক্ষায় সেন্ট ভিনসেন্ট। দলের দুই লেগ স্পিনার রিশাদ হোসেন ও রশিদ খানের দিকে সবার থাকবে আলাদা নজর। এবারের বিশ্বকাপের উইকেট শিকারের দিকেও দুজনের লড়াইটা বেশ উপভোগ্য। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আফগানিস্তান, এই দলটাকে ঘিরে গত বছর বাংলাদেশের ক্রিকেটে কত কিছুই না ঘটে গেছে। নিশ্চয়ই সবার মনে আছে বিশ্বকাপের আগে গেল বছর জুলাইয়ে একটা হোম সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে। সে সময় সেই সিরিজ চলাকালীন তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। এরপর অনেক নাটক হয়েছে, অনেক কিছুই আমরা জেনেছি এবং অনেক চড়ে উতরে গেছে। বাংলাদেশ দল আরও একবার বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ডটা কিন্তু বেশ ভালো। কখনোই বিশ্ব মঞ্চে আফগানদের কাছে তারা হারেনি। সর্বপ্রথম 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটাতে একরকম আফগানদের উড়িয়ে দিয়েছিল সাকিবরা। তবে সেই আফগানিস্তান আর 10 বছর পরের এই আফগানিস্তানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই ম্যাচে কিন্তু একটা দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। সেটা দুই লেগ স্পিনারদের লড়াই, দ্য ব্যাটল অফ স্পিনার্স। রশিদ খান এবং
রিশাদ হোসেন। দুজনের নামের মধ্যেও কিন্তু মিল আছে। দুজনেই এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো বোলিং করেছেন এখন পর্যন্ত। রিশাদের ক্যারিয়ার একেবারে শুরুর দিকে এবং রশিদ খান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বেশ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ডটাও কিন্তু বেশ ভালো। একটা সময় একটা লেগ স্পিনার কতভাবে খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট দল, এই রিশাদ হোসেন কিন্তু সেই আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে হাই নোটে মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে, আফগানিস্তানকে হারিয়ে। 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলতে নামার আগে তৎকালীন যিনি অধিনায়ক ছিলেন আফগানিস্তানের গুলবাদিন নাইব, তিনি একটা কথা বলেছিলেন উর্দুতে, যার বাংলা হচ্ছে আমরা ডুবেছি তোমাদেরকে নিয়েও ডুববো। বাংলাদেশকে তারা বলেছিলেন যে বাংলাদেশকে তারা হারিয়ে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা সেটা মাঠের সঙ্গে মিশিয়ে দিতে চান। শেষ পর্যন্ত তিনি সেটা পারেননি। বাংলাদেশ খুব সহজেই হারিয়েছিল আফগানিস্তানকে। তবে বাংলাদেশ যদিও সেমিফাইনাল খেলতে পারেন, তবে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে আফগানিস্তানের যে যাত্রাটা চলছে সেটা নিশ্চয়ই থামিয়ে দিতে চাইবে, নিজেদের বিশ্বকাপটা দারুণভাবে শেষ করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাতে এই মুহূর্তে অ্যান্টিগায় আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের টস কিন্তু হয়ে গেছে এবং আমরা যেটা জানলাম যে বাংলাদেশ টস হেরেছে, আফগানিস্তান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও টসের পর নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছেন যে ইট ইজ এ গুড টস টু লুজ। বাংলাদেশ যদি টস জিততো তারা কিন্তু রান চেস করতো, তার মানে আগে বোলিং করতো। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে টস হারাটা বাংলাদেশের জন্য মোটেও খারাপ না। তবে এর মাধ্যমে কিন্তু সমীকরণ, আমরা বলছিলাম যে অনেক সমীকরণ রয়েছে এবং সমীকরণগুলোর উপর নির্ভর করছে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, 3 দলের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা। বাংলাদেশের সেই সম্ভাবনা এখনও টিকে রয়েছে এবং সেটা এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু আগে ব্যাট করছে আফগানিস্তান ক্রিকেট দল, তারা যে টার্গেটই বাংলাদেশ দলকে ছুড়ে দেবে সেটা যদি বাংলাদেশ 12.5 ওভারের মধ্যে অ্যাচিভ করে, তার মানে বাংলাদেশ যদি 13 ওভারের আগে ম্যাচটা জিতে যায় তাহলে বাংলাদেশ কিন্তু চলে যাবে সেমিফাইনালে রান রেটের হিসেবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না। তবে ব্যতিক্রমও কিন্তু রয়েছে, যদি বাংলাদেশ জয় পায় সেটা ব্যবধানটা যদি আরও কম চলে আসে, যদি 17, 18 বা 19তম ওভারে গিয়ে জয় পায়, সেক্ষেত্রে কিন্তু সেই জয় পেলেও বাংলাদেশের সেমিফাইনালে বাংলাদেশ যেতে পারবে না। সেক্ষেত্রে কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়া। একটু একাদশ নিয়ে বলতে চাই, কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেটা দেখেছেন যে বলেছিলাম একাধিক পরিবর্তন হবে এবং প্রত্যাশিতভাবেই 2টো পরিবর্তন কিন্তু বাংলাদেশ একাদশে হয়েছে। জাকের আলী অনেক এবং শেখ মেহেদী বাদ গেছেন। আমরা জানি আফগানিস্তান দলে অনেক ডানহাতে ব্যাটসম্যান, যার কারণে ওয়ার্ল্ড কাপ ডেবু হচ্ছে আজ বাঁহাতি স্পিনার তানভীর আহমেদের। তিনি ফ্রম দ্য ভেরি বিগিনিং দলের সঙ্গে ট্রাভেল করছেন, দলের সঙ্গে আছেন, স্কোয়াড মেম্বার ছিলেন। আজ তিনি তার আসলে তাকে দলে নেওয়া হয়েছে এবং তিনি নিজেকে প্রমাণের একটা সুযোগ পাবেন। যেটা বলছিলাম যে উইকেটের কথা, সেন্ট ভিনসেন্টের আগেও 4টা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের এবং এই 4 ম্যাচের 2টো কিন্তু খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল, 2টোতেই তারা জিতেছে এবং আগে ব্যাট করে। আরেকটা তথ্য জানাতে চাই যে সেন্ট ভিনসেন্টে অতীতে যে 4টা ম্যাচ হয়েছে এই ওয়ার্ল্ড কাপে, সেই 4 ম্যাচেই কিন্তু আগে ব্যাট করা দল জিতেছে এবং সবশেষ যে ম্যাচটা হয়েছিল আফগানিস্তান খেলেছে এগেনস্ট অস্ট্রেলিয়া, তারা 21 রানে জয় পেয়েছিল, সেই ম্যাচটাতেও তারা আগে ব্যাট করেছে। সো বাংলাদেশকে যদি জিততে হয়, বাংলাদেশকে আসলে গেল কয়েকটি ম্যাচ ধরে যেভাবে যে রীতি চলছে বা যেভাবে হচ্ছে ম্যাচগুলো, সেটার এগেনস্টে গিয়ে বাংলাদেশকে জিততে হবে, রান চেস করে। এবং বাংলাদেশ কিন্তু অতীতে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আফগানিস্তান ডেফিনেটলি কিছুটা তারা মোটিভেটেড থাকবে তারা এই ম্যাচের আগে, কারণ তারা হারিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে। তবে আফগানিস্তান বাংলাদেশের যদি বিশ্বকাপ ইতিহাসের আমরা কথা বলি, এই 2 দল ওয়ানডে বিশ্বকাপে খেলেছে একে অপরের বিপক্ষে, টি-20 ওয়ার্ল্ড কাপেও খেলেছে। 2014 সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কিন্তু একেবারে উড়ে গিয়েছিল বাংলাদেশের সামনে আফগানিস্তান। তবে সেই দল আর বর্তমান দলের মধ্যে বিস্তর পার্থক্য। এবছর এই ওয়ার্ল্ড কাপেই কিন্তু আফগানিস্তান আমরা দেখেছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সো অবশ্যই বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই ভাইটাল। আফগানিস্তানের জন্য কিন্তু ইতিহাস রচনা। আমরা জানি আফগানিস্তান গত ওয়ার্ল্ড কাপেও ভালো খেলেছিল, সেমিফাইনাল সমীকরণে তারা অনেকটা সময় ধরে তারা টিকেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি পাকিস্তান ইংল্যান্ডকে হারানোর পরও। তবে এবার কিন্তু তাদের সেই সুযোগটা রয়েছে। আমরা দেখেছি গত ম্যাচের পর তারা কতটা আত্মবিশ্বাসী ছিল, এই ম্যাচের আগেও তারা অনেক আত্মবিশ্বাসী রয়েছে। অবশ্যই কিন্তু তারা চাইবে এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে এবং তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলতে। বাংলাদেশের জন্য বলতে হয় যে বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ফেল করছে, তাদের জন্য এটা কিন্তু একটা সুযোগ। ডেফিনেটলি এই ম্যাচে যদি তারা ক্লিক করে, যেহেতু সৌম্য সরকার এসেছেন,
তিনি হয়তো ডাউন দ্য অর্ডারে ব্যাট করবেন। ওপেনিং হয়তো তানজিদ তামিম এবং লিটন দাসী হয়তো ওপেনিংয়ে আমরা দেখতে পাবো তাদের দুইজনকে। বাংলাদেশের টপ অর্ডারের জন্য কিন্তু এটা একটা শেষ পরীক্ষা বা অগ্নি পরীক্ষা আমরা বলতে পারি। এই ম্যাচে যদি তারা ফেল করেন, ডেফিনেটলি পরবর্তী বাংলাদেশের যে সিরিজগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে দল থেকে বাদ পড়বেন, এটা আমরা বলতেই পারি। কাটাছেঁড়া নিশ্চিতভাবেই হবে এবং সেজন্য দলের ক্রিকেটাররাও কিন্তু চাইবেন এই ম্যাচটাতে পারফর্ম করতে, কারণ এই ম্যাচে পারফর্ম করলে জয় পেলে বাংলাদেশ সেমিফাইনাল কোয়ালিফাই করতে না পারলেও আমরা বলতে পারি যে বাংলাদেশ তাদের বেস্ট এভার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন কিন্তু তারা পার করবে। তো বাংলাদেশের অনেক কিছু জবাব দেওয়ার একটা ম্যাচ, শেষ ম্যাচ। নিশ্চিতভাবেই আমরা চাইবো যে বাংলাদেশ এই ম্যাচটা ভালোভাবে শেষ করুক। তো পরবর্তীতে আরও ম্যাচের তথ্য জানিয়ে দেবো। আমার কাছেই ছিল সবশেষ খবর। থেকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের নানা সমীকরণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এবার কোপা আমেরিকার খবর। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মিশন শুরু করছে ব্রাজিল। কিছুক্ষণ পরে কোস্টারিকার মুখোমুখি হবে সেলেসাওরা। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে আছেন রিপোর্টার লস্কর আল মামুন। সেখানকার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর অল্প সময় পরেই আমার পিছনে দেখা যাচ্ছে যে সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস। এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ডি গ্রুপের ব্রাজিল এবং কোস্টারিকার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে এখন থেকে অল্প সময় পরেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ব্রাজিল ভক্তরা এর মধ্যে তারা গেটে এসে লাইন ধরেছেন এবং স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছেন। ইতিমধ্যেই বিভিন্ন দেশের অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে ব্রাজিল ভক্তরা তারা ছুটে এসেছেন আজকের এই খেলা দেখার জন্য। এবং এরই মধ্যে এই খেলাকে ঘিরে একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিশ্চয়ই জানেন যে কোপা আমেরিকার যে খেলা, সেই খেলায় প্রতিবারের মতো সারা বিশ্বের দুটি অত্যন্ত জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিল যখনই কোথাও কোনো ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়, সেই টুর্নামেন্টটি একটি জনসভায় রূপান্তরিত হয়, জনসমুদ্রে রূপান্তরিত হয়। ঠিক তেমনি আমরা একটু আগে এখানে যখন এসেছিলাম, আমরা দেখছি যে বাইরে থেকে শত শত হাজার হাজার ব্রাজিলের সমর্থক, ব্রাজিল সাপোর্টার, তারা কিন্তু আজকে তাদের জার্সি পরে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য লস অ্যাঞ্জেলেসের এই সোফি স্টেডিয়ামে এসে হাজির হচ্ছেন এবং এক এক করে তারা কিন্তু আজকে এই গেটের ভিতর থেকে তারা প্রবেশ করছেন। এখন থেকে অল্প সময় পরেই এই খেলাটি অনুষ্ঠিত হবে এবং এটি ব্রাজিলের প্রথম খেলা, যেটি ডি গ্রুপের অর্থাৎ এই গ্রুপের প্রথম মুখোমুখি হচ্ছে কোস্টারিকার বিরুদ্ধে। এর আগে আমরা জেনেছি যে জর্জিয়ার আটলান্টায় আর্জেন্টিনা তাদের জয় দিয়ে শুভ সূচনা করেছে কোপা আমেরিকার। তবে আজকের ব্রাজিল তার ছন্দে ফিরবে এবং তারুণ্য নির্ভর একটি ব্রাজিল দল আজকে তাদের ছন্দময় নান্দনিক ফুটবল উপহার দেবে। আপনি নিশ্চয়ই জানেন যে ফুটবল মানে উত্তেজনা, ফুটবল মানে আনন্দ, ফুটবল মানে উৎসব। আর সেই উৎসব তখনই আরও বেশি রঙে রাঙায়িত হয় যদি না সেই দলে থাকে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো দল। তো আজকের যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এই সোফি স্টেডিয়ামে যে খেলাটি অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু ব্রাজিল প্রতিদ্বন্দ্বিতা করছে কোস্টারিকার এবং ব্রাজিলের এটি প্রথম খেলা। এই প্রথম খেলাকে কেন্দ্র করে ব্রাজিলের হাজার হাজার সমর্থকরা এসেছেন এবং বাদ যায়নি কিন্তু প্রবাসী বাংলাদেশিরাও। তারা কিন্তু এই খেলা দেখার জন্য আজকে উপস্থিত হয়েছেন। একটু পরে সেই খেলা শুরু হবে। তো এই ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম থেকে কোপা আমেরিকার ব্রাজিল বনাম কোস্টারিকার মধ্যকার টুর্নামেন্টের আমার কাছে থাকা সবশেষ। ব্রাজিল কোস্টারিকা খেলার খবর জানতে সরাসরি ছিলাম লস অ্যাঞ্জেলেসে। অন্য প্রসঙ্গ, ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। যদিও গুঞ্জন আছে ইতোমধ্যে দেশ ছেড়েছেন তারা। দেশজুড়ে আলোচিত মতিউর রহমান, তার অবৈধ সম্পদ অর্জন এবং নানা অনিয়মের খবর প্রকাশ হচ্ছে দেশের প্রায় সব গণমাধ্যমে। এই প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের নানা খবর প্রকাশিত হলে সম্প্রতি দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই অবস্থায় দুদক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ বিষয়ে দুদক আইনজীবী জানান, দুর্নীতির অনুসন্ধান চলায় যে কোনো সময় মতিউর রহমানকে ডাকা হতে পারে দুদকে। এ বিষয়ে শুনানি শেষে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই
এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা বিভিন্ন ব্যক্তির দেশ ছাড়ার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, কারো দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ পেলে ব্যবস্থা নেবেন তারা। সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ প্রধান। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। সম্প্রতি কোরবানির জন্য 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই গণমাধ্যমের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে নানা সম্পদের তথ্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মতিউর রহমানের বিরুদ্ধে এর আগে দুদকে অভিযোগ জমা পড়েছে 4 বার। প্রতিবারই স্বপদে বহাল রেখেই হয়েছে তদন্ত। আর মতিউরও পেয়েছেন ক্লিনশিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি। এবার তাকে অন্য দফতরে পদায়ন করে তদন্ত হলেও ফলাফল কি আগের মতোই হবে? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, কারো বিরুদ্ধে তদন্ত চলার সময় সাময়িক বরখাস্তের বিধান আছে। ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে দুদক রোববার। ওই দিনই আবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পদায়নের প্রজ্ঞাপন হয়। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। জানা যায় এর আগেও 4 বার তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করেছে দুদক। তদন্তের সময় তিনি স্বপদেই বহাল ছিলেন, আর প্রতিবারই তিনি পেয়েছেন ক্লিনশিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি তার বিরুদ্ধে। কিন্তু ছাগলকাণ্ডের পর তার পাহাড় সম অবৈধ সম্পদ অর্জনের খবর একের পর এক উঠে আসছে গণমাধ্যমে। গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন তিনি। তবে তাকে পদে বহাল রেখে এবার কি স্বাভাবিকভাবেই চলবে তদন্ত, নাকি প্রভাবিত হতে পারে পদ পদবীর দ্বারা? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড রাখার বিধান রয়েছে, যেন তদন্ত কোনোভাবেই প্রভাবিত করতে না পারেন তিনি। এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, বেরিয়েছে, দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে এবং অনুসন্ধানে যাচ্ছে। নিয়মটা ছিল এখানে যে তাকে সাসপেনশন করে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার মতনই যথেষ্ট আলামত ছিল বলে মনে হয়। বলেন, অনেকদিন পর দুদকের সামনে সুযোগ এসেছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের। তাই ভাবমূর্তি উজ্জ্বল এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে যথাযথভাবে কাজ করতে পারবে এবং করবে দুদক, এমনটি আশা তার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো দুদকের তলবে হাজির হননি তার স্ত্রী সন্তানও, করেননি নতুন করে সময়ের আবেদনও। তবে আইনজীবীর মাধ্যমে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে দুদকে চিঠি দিয়েছেন। তাদের ব্যাখ্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। কোথায় আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ আর তার পরিবার জানা নেই কারো। দুদকের তলবে 2 বার সময় দেওয়া হলেও আসেননি কেউ। সোমবার বেনজিরের স্ত্রী কন্যার দুদকে আসার কথা থাকলেও দেখা মেলেনি তাদের। আবেদন করেননি নতুন করে সময়েরও। তবে নিজেদের পক্ষে ব্যাখ্যা দিয়ে দুদকে চিঠি দিয়েছেন বলে জানান দুদক সচিব। তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। হাজির না হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে দুদকের, আর উপস্থিত না হয়ে নিজেদের সাফাই গিয়ে দেয়া ব্যাখ্যা কতটাই বা গ্রহণযোগ্য? দুদকের আইন অনুযায়ী অনুসন্ধান কার্য চলবে। একটা পর্যায়ে শেষে রিপোর্ট দাখিল করবে, রিপোর্টের ভিত্তিতে আপনার কমিশন সিদ্ধান্ত নেবে। আদালতের নির্দেশে ইতোমধ্যে 3 দফায় জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ। অনুসন্ধান চলছে নতুন সম্পদেরও। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিলেন মমতা। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানালেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠক একতরফা বলেও দাবি তার। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে।
কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন, তাদেরকে না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। চলতি সপ্তাহে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে 7টি নতুন ও পুরনো 3টি নবায়ন সহ 10টি সমঝোতা সই হয়। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। আমরা মানব না। গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতেই চটেছেন মমতা। বৈঠকের পরই তা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস। সোমবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন মমতাও। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকারের এ বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা। বলেন, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার। তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতেই। তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ, সব মহা অধিপতি হয়ে গেছে। সবে ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। 2026 সালে গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে, তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। আমি বন্ধুত্ব করতে চাই। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী। অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি মমতার। যদিও চীনকে দিয়ে ড্যাম তৈরি করেছে বাংলাদেশ বলে অভিযোগও করেছেন তিনি। বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না, তাই তাদের পাত্তা না দিতেই এগিয়ে যেতে হবে। সোমবার সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব বাধা অতিক্রম করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা, প্রতিটি ধাপেই পারিবারিক আর্থিক অবস্থা সহ নানা কারণে অনেক শিক্ষার্থী রয়েছে হোঁচট খাওয়ার শঙ্কা, ঝরে পড়ার ঝুঁকি। তবে শিক্ষার্থীদের সমতা নিশ্চিত আর অসচ্ছল মেধাবীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা রক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায়। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গভর্নমেন্ট টু পিপল বা G2P পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আওতায় চলতি বছর 64,70,000-এর বেশি শিক্ষার্থী পাচ্ছে 2,208 কোটি টাকা। সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 প্রাপ্ত 15 শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এ নির্বাচিত 21 কৃতি শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার। সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি। সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি ওটা লিখলে শুনবা না তো। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তো কিছু তো সংখ্যক লোক থাকে সবসময়
কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে। শেখ হাসিনা বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রথম লেভেলে স্থাপিত মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা পরিদর্শন করেন সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় প্রদর্শিত স্থিরচিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মুজিব ও স্বাধীনতায় প্রদর্শন করা হয়েছে জাতির পিতার শৈশব কৈশোর সহ বাঙালি মুক্তি সংগ্রামে নেতৃত্ব ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের নানা অধ্যায়। ঠাঁই পেয়েছে বঙ্গমাতার সংগ্রামী জীবন ও বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের খণ্ডচিত্র। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে আবারও চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট যেন আন্তরিকভাবে উদ্যোগ নেন, শি জিনপিং এর কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দিতে বলেন শেখ হাসিনা। আট থেকে 11 জুলাইয়ের মধ্যে বেইজিং সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সে যুক্ত হতে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে ঢাকা। নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে ভারত এবং চীন গুরুত্বের জায়গায় ছিল। দুটি দেশই বারবার শেখ হাসিনাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। ইতোমধ্যে জুন মাসে 2 বার ভারত সফর করেছেন সরকার প্রধান, তার পরের গন্তব্য চীন। এরই মধ্যে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ। পাশাপাশি কথা হয় বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ বৃদ্ধি, চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে। পরে সাংবাদিকদের চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী জানান, শেখ হাসিনার সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্কে মাইল ফলক হতে পারে। Agreements. I'm sure that it's going to be in many areas. পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা, ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে, তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। হার্টে পেসমেকার বসানোর পর বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, গত শুক্রবার মধ্যরাতে অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চেয়েও পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন তথ্য সঠিক নয়। গেল শুক্রবার মধ্যরাতের পর গুলশানের বাসভবন ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। রোববার বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমে জানান, শুক্রবার রাত 2:08 বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য তার বাসার পাশের ইউনাইটেড হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স চাওয়া হয়। এমনকি জীবন রক্ষাকারী 2টি ইনজেকশন, অ্যাট্রোপিন ও অ্যাড্রেনালিন দেওয়ার জন্য দায়িত্বরত ম্যানেজার এবং চিকিৎসকদের অনুরোধ করা হয়, কিন্তু ইউনাইটেডে ভর্তি হবেন না বলে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে অস্বীকার করে বলে দাবি করেন ডাক্তার জাহিদ। আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, এবং
একটি ইনজেকশন অ্যাট্রোপিন, একটি ইনজেকশন অ্যাড্রেনালিন, 2 অ্যাম্পল ইনজেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে, বাট দে ডিনাইড। কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না, অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে, অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন যে কোনো বেসরকারি হাসপাতাল যে কোনো রোগী কিংবা সেবা প্রত্যাশীকে সেবা দিতে বাধ্য। বেগম জিয়ার ক্ষেত্রে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাদের হাসপাতালে ভর্তি না হয়ে অন্য একটি হাসপাতালে যাবেন বলে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি জানালে সেটি অবশ্যই অমানবিক ও আইনের লঙ্ঘন বলে মনে করেন স্বাস্থ্যখাত বিশেষজ্ঞরা। তবে এ ব্যাপারে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা দাবি করেন বেগম জিয়ার চিকিৎসকের অভিযোগটি সত্য নয়। যে ফোন কলটি করা হয়েছে সেটা একজন ফিমেল ফোন করেছিলেন, একজন পেশেন্টের জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। ওনারা যখন 10 মিনিট পর না করেছেন তখন আমরা ওনাদের নাটা আমরা মেনে নিয়েছি। মেনশন করা হয়েছিল পেশেন্ট হচ্ছে একটু ফিজিক্যালি উইক ফিল করছে, ভমিটিং, এরকম একটা অবস্থা আর কি। সেখানে কিন্তু কোনোভাবেই মেনশন করা হয়নি যে পেশেন্টটাকে। একটা অ্যাম্বুলেন্সের বিষয়ে এরকম ভাবে বলা হলো, সেটা আমাদের কাছে আশ্চর্য লাগছে। আমরা বলেছি যে আমরা অ্যাম্বুলেন্স প্রদান করতে পারবো, পরে যখন ওনারা না করেছেন তখনই শুধুমাত্র আমরা পাঠাইনি। এবং এখানে আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই, আমরা রোগীর পরিচয় সম্পর্কে আমাদেরকে কোনো কিছু বলা হয়নি। রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার স্থাপন সফলভাবে সম্পন্ন হয় বলে জানান তার চিকিৎসকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপি সরকারকে দায়ী করলেও ক্ষমতাসীন দলের মন্ত্রীরা বলছেন দেশের হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, জেলে থাকাকালে বেগম জিয়াকে আরও অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর আইনমন্ত্রী বলছেন চিকিৎসা ইস্যুতে বিএনপির নেতারা ভারসাম্যহীন বক্তব্য দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য চলছেই। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনা, উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশনেত্রী চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে রিজভীর এমন অভিযোগ মানতে নারাজ আইনমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যারা অভিযোগ করছেন তারা মানসিক ভারসাম্যহীন। দেশেই প্রয়োজনীয় চিকিৎসায় সুস্থ আছেন বেগম জিয়া। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। ওনাদের ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে, এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। শুক্রবার গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বেগম জিয়াকে। রোববার তার হার্টে সফলভাবে পেসমেকার স্থাপন করেন চিকিৎসকরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 2 দিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে IMF সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এ সিদ্ধান্তের কথা। সব আলোচনা সমালোচনা থামিয়ে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী 2 দিনের মধ্যেই তৃতীয় কিস্তির 111 কোটি 50 লাখ ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে IMF সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এ সিদ্ধান্তের কথা।
ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফের দেয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত 24 এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল। 8 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা। এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের 30 জানুয়ারি আইএমএফের সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর 3 দিন পর প্রথম কিস্তিতে $47,62,70,000 ছাড় করে সংস্থাটি। এরপর গত 16 ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির $68,20,00,000। 2026 সাল পর্যন্ত মোট 7টি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরও কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ। বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি তৃতীয় কিস্তিতে $68 কোটি পরিবর্তে $111,50,00,000 অনুমোদন করেছে। আইএমএফের দেওয়া ঋণের একটি অংশ জলবায়ু তহবিলের, যা বাংলাদেশকেই প্রথম দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকুক তা চায় সংস্থাটি। এজন্য চতুর্থ কিস্তির জন্য আগামী জুন শেষে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা $5.34 বিলিয়ন কমিয়ে নির্ধারণ করা হয়েছে $14.76 বিলিয়ন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এয়ারবাস বিক্রি করতে এবার নতুন কৌশল নিল ফ্রান্স। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জানান, উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা করবে তার দেশ। বিমানের কাছে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদও দেন তিনি। বর্তমানে বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের 16টি মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবার ভাগ বসাচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরে 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরপরই উড়োজাহাজ বেচতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স ও আমেরিকার দ্বৈরথ। তবে এ যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে উড়োজাহাজ বিক্রির ক্রয়াদেশ পাচ্ছে এয়ারবাস। সোমবার সচিবালয়ে উড়োজাহাজ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাজদুপুই। বৈঠকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত। এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। কখন কিভাবে করব সেটার একটা অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, কার কি দায়িত্ব হবে, কিভাবে আমরা এটা আগাবো, সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছাড়াও আরও 4 থেকে 6টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা করবে ফ্রান্স। 4টা থেকে 6টা স্যাটেলাইট আমরা তৈরি করব। স্যাটেলাইটের টেকনোলজি জানা, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং, এগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই। এ সময় জুলাই থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন শনাক্ত করে গ্রাহককে নিবন্ধনের বার্তা দেওয়া হবে। তবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আসছে বছরেই শেষ হচ্ছে এমআরটির মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে শুরু হয়েছে এই পর্বের সবশেষ অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ। এদিকে প্রতিটি স্টেশনে কমপক্ষে 5টি করে এটিএম বুথ বসাচ্ছে ডিএমটিসিএল। শিগগিরই ফার্মগেট আর কারওয়ান বাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের। এমআরটি লাইন 6 এখন এই শহরে ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এদিকে শেষ প্রান্তে চলছে পরের ধাপের কাজ, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সবগুলো পিলার। মতিঝিল প্রান্তে এগিয়েছে ভায়াডাক্ট। অন্যদিকে কমলাপুরে দৃশ্যমান হয়েছে মূল স্টেশন, হয়েছে কনকোর্স লেভেলের ঢালাই। কর্তৃপক্ষ বলছে আসছে বছর এই অংশের অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হবে। ইতিমধ্যে আমরা একটা স্প্যান ঈদের আগেই ইরেকশন কমপ্লিট করেছি, স্প্যানটি দাঁড় হয়ে গেছে। এরপরে আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকোর্স লেভেলের একটি অংশ আমরা ঈদের আগের দিন ছাদটি ঢালাই করেছি। এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলো কনকোর্স লেভেল ঢালাই হবে, তারপরে উপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। 25 সালের মধ্যে সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো আমরা শেষ করতে চাচ্ছি।
এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজি বক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়। যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান, আর শিগগিরই শুরু হবে ফার্মগেট আর কাউরান বাজার স্টেশন প্লাজা ভাড়ার প্রক্রিয়া। প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা স্টেশনগুলোতে অনেক ধরনের কিয়স্ক করবার চিন্তা করেছি, তার প্রভিশন রেখেছি। কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে। এছাড়া যাত্রী চাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এই পথে এখন চলাচলে আস্থার নাম মেট্রো রেল। নতুন নতুন নানা সুবিধা তাতে যুক্ত করছে বাড়তি পালক। তবে এখন অপেক্ষা 2030 সাল। এমআরটির সবগুলো লাইন চালু হলে এই নগরে চলাচলে দুর্ভোগ শব্দটি আর থাকবে না, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নজয়ের বছর পূর্তি আজ। 2 বছর আগে আজকের দিনটিতেই পদ্মা সেতুর উদ্বোধন হয়। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা ধাবিত হয় বিশেষ উচ্চতায়। এখন সড়ক পথের সঙ্গে রেলপথেও নিয়মিত চলছে ট্রেন। তাই দক্ষিণের জনপদে চলছে অর্থনৈতিক বিপ্লব। এরই মধ্যে সেতুতে প্রায় 1.25 কোটি যান পারাপারে রাজস্ব আদায় 1700 কোটি টাকা ছুঁই ছুঁই করছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে বেঁধেছে একই সুতোয়। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে দক্ষিণের জনপদে। চলছে অর্থনৈতিক বিপ্লব, যার ইতিবাচক প্রভাব পড়েছে পুরো দেশে। পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালের এই দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরই দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়। আর 2023 সালের 10 অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ। এখন উপরতলায় সড়ক পথের সঙ্গে নিচতলায় রেলপথে ট্রেন চলছে রাত দিন। আর চলতি বছরেই নতুন রুটে যশোর পর্যন্ত ট্রেন চালু হলে আরও বিস্ময়কর সাফল্য হাতছানি দিয়ে ডাকছে। ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে পদ্মা সেতু। দক্ষিণে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত ছাড়াও শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সহ সব সেক্টরেই বড় পরিবর্তন এসেছে, যা টার্গেটের চেয়ে অনেক বেশি। যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে খুব দ্রুত কাঁচামাল বা যেমন যশোর থেকে শাকসবজিগুলো খুব দ্রুত ঢুকতেছে ঢাকায়। পদ্মা সেতু হওয়াতে আমাদের চলাচল ব্যবস্থা খুব ভালো হয়েছে, যা আমরা আশা করতে পারি নাই। 2 বছরে পদ্মা সেতুর এই পার ওই পার অনেক উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে। সড়কপথ ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনে রামপাল ও পায়রার বিদ্যুৎ যুক্ত হতে পেরেছে রাজধানীতে। নিরবিচ্ছিন্ন যোগাযোগ নতুন নতুন সাফল্য বয়ে আনছে। খুবই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা চলে যাচ্ছে। তবে প্রকল্প শেষ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এখানে এটি মেইনটেনেন্সের কাজও চলমান থাকবে। তখন এটা কখনোই আসলে আমাদের কার্যক্রম শেষ হবে না। সরকারিভাবে আমরা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমরা এটা কাজ করতে পেরেছি। এটার সাথে জনগণ যদি এর থেকে কিছুটা উপকৃত হয়ে যায়, সেটি হবে যে আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেতু চালুর 2 বছরে প্রায় 1.25 লাখ যানবাহন পারাপার হয়। পদ্মা সেতু থেকে 2 বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এর আগে সেনাকুঞ্জে তাঁকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল। সোমবার সকাল 8টা নবনিযুক্ত সেনাপ্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত শিখা অনির্বাণ। 8:30 আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, করেন পুষ্পস্তবক অর্পণ। এরপর সেনাপ্রধান যান সেনাকুঞ্জে, সেখানে গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল।
এবার গন্তব্য রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাপ্রধান। এ সময় তিনি জাতির পিতা এবং তার পরিবারের সদস্য সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সবশেষ সেনাপ্রধান যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন ৭১-এ দেশের জন্য জীবন দেয়া শহীদদের। পুরো সময় নবনিযুক্ত সেনাপ্রধানের সঙ্গে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ন্যায়কুঞ্জ মামলা জট কমাবে, সেই সঙ্গে ন্যায় বিচার পাবে মানুষ, ত্বরান্বিত হবে মামলার নিষ্পত্তি। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিচার প্রার্থী মানুষ যারা আদালতে আসেন তারা ন্যায়ের বাধ্য হয়ে এখানে আসেন। যারা বিচার প্রার্থনা করেন, বিচার দায়ের করেন কোর্টে, তারা যেমন বিচার চান, যাদের বিরুদ্ধে বিচার দেওয়া হয় তিনিও কিন্তু সুবিচার পাওয়ার অধিকার, অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। সেই জন্য তারা যখন আদালতে আসেন, আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে, তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন, তাদের জন্য একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনাটি তৈরি হয়েছে। সব বগিতেই যাত্রী ঠাসা, ট্রেন সার্ভিসও লাভজনক। তবু উল্টো পথের রেলওয়ে, চাহিদা ও পরিকল্পনা থাকার পরও কোনো এক অদৃশ্য কারণে চালু হয়নি স্থায়ী কমিউটার ট্রেন। নানা টালবাহানায় এখন নজর স্পেশাল সার্ভিস বন্ধে। চট্টগ্রাম কক্সবাজার রুটের বাস মালিকদের সুবিধা দিতে রেল বিভাগের এত আয়োজন, অভিযোগ যাত্রী ব্যবসায়ী সবার। তাদের প্রশ্ন, লাভের সার্ভিস বন্ধ করে রেল কর্তাদের লাভ কি? সেই উত্তর খুঁজতে চেষ্টা করেছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। পর্যটক কিংবা কক্সবাজার এক্সপ্রেস যাত্রাপথে দুটো ট্রেনই ভরপুর যাত্রী। প্রতিটি বগিতে যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই নেই। চালু হওয়ার মাত্র কয়েক মাসেই যাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় ও জনপ্রিয় বাহন। এখন রেলওয়ে সবচেয়ে লাভজনক ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। অথচ গুরুত্বপূর্ণ এই রুটে উল্টো পথে চলছে রেলকর্তাদের গাড়ি। বিতর্কিত সিদ্ধান্তে প্রশ্নের মুখে সেবা সংস্থাটি। মূলত ২০২৩ সালের ১ ডিসেম্বর শুরু হয় ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল। কিন্তু উঠানামার বিড়ম্বনায় জোর দাবি উঠে চট্টগ্রাম কক্সবাজার রুটে আলাদা ট্রেন যাত্রা। দাবির মুখে গত ৮ এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় ঈদ স্পেশাল সার্ভিস, যা অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তাতেই প্রবল হয় স্থায়ী কমিউটার ট্রেন চালু। অথচ কুরবানির ঈদের আগে উল্টো পথে হাঁটে রেলওয়ে। ইঞ্জিন ও লোকবল সংকট দেখিয়ে গত ৩০ মে ট্রেনটি বন্ধ করা হয়। সব মহলে সমালোচনার মুখে পিছু হটে সংশ্লিষ্টরা। ঈদুল আজহাকে ঘিরে চলে বিশেষ সার্ভিসটি, তবুও সাধারণ যাত্রীদের খুব কমেনি। তাই সাময়িক পরিস্থিতি সামলাতে মেয়াদ বাড়ে ট্রেন চলাচলের। অথচ এই রেলপথে স্থায়ী সার্ভিসে সম্ভাবনার সূর্য দেখছেন স্টেশন মাস্টার নিজেও। ট্রেনটিতে আপনার যাত্রীর চাহিদা অনেক, আমাদের যে আসন আছে 100% বিক্রি হয়। যাত্রীদের প্রশ্ন, লাভজনক হওয়া সত্ত্বেও কেন স্থায়ী ট্রেন দেওয়া হচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রুটে? কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা ফাইলবন্দি রাখার পর স্পেশাল সার্ভিস বন্ধে এত তোড়জোড়ই বা কেন? অবশ্য এর পেছনে পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে রেলকর্তাদের যোগসাযোগ দেখছেন ব্যবসায়ী ও আন্দোলনকারীরা। এই ট্রেনের মধ্য দিয়ে চট্টগ্রাম কক্সবাজারে যে ভাড়া ছিল পরিবহন ভাড়া ৪৫০ টাকা, সেটা ৩০০ টাকা নেমে আসছে। বাস মালিকগুলো কিন্তু এখন প্রায় এরা কিন্তু সংগঠিত হয়ে গেছে কীভাবে এই ট্রেনটাকে ছলে বলে কৌশলে বন্ধ করা যায়। যে ষড়যন্ত্র চলছে সেটা যদি বাস্তবায়িত হয়, সিভিল সোসাইটির মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নিশ্চয়ই দুর্বার আন্দোলন গড়ে তুলব। কক্সবাজার চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেনটি গত ৮ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত আয় করেছে ৪৭,৮৪,৫৫৬ টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিকে দেয়া হয়েছিল চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব। কিন্তু পরিবেশের দূষণ করতে করতে ক্লান্ত সেই স্থাপনাটি এখন নিজেই আইসিইউতে। লেদা ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ, অকাল বার্ধক্যে পড়ে ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সিইটিপিটি মাত্র ২ বছরেই হারিয়েছে এর অর্ধেক সক্ষমতা।
তবে আসার কথা নতুন ব্যবস্থাপনা পরিচালকের হাত ধরে গেল 7 মাসে বদলে গেছে অনেকটাই। তার উন্নয়ন কর্মে আস্থা ট্যানারি মালিকদেরও। মরিচা পড়া করুণ দশার যন্ত্রাংশ সবই পরিকল্পিত চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপির। অথচ এর উপর ভর করেই হাজারীবাগ থেকে ট্যানারি এলো সাভার। বলা হলো কোনো ক্ষতি হবে না, পাশে বয়ে চলা নদী ধলেশ্বরীর। প্রতিদিন 25,000 ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিটিপির। কিন্তু চালুর মাত্র 2 বছর পর 2019 সালে মূল্যায়ন শেষে লেদার ওয়ার্কিং গ্রুপ জানালো এর সক্ষমতা মাত্র 14,000 ঘনমিটার। আগে আমাদের এখানে হাজারীবাগে থাকলেন বুড়িগঙ্গায় দূষিত করত, এখন ধলেশ্বরীকে দূষিত করছে। অবস্থা কতটা করুণ আর কিভাবে হয়েছে পরিবেশের দূষণ? গেল অক্টোবর দায়িত্ব নিয়ে এই সিটিপির ব্যবস্থাপনা পরিচালকই জানালেন তার খানিকটা। ক্রোম সেপারেশন ইউনিট আমরা চালু করেছি 50%, 4টা ব্লোয়ার চলতো, এখন 16টা ব্লোয়ার চলছে। মোট এখানে 27টা ব্লোয়ার। এখন প্রচুর ব্যাকটেরিয়া উৎপাদন হয়েছে। রেগুলেশন ট্যাঙ্ক আমার ছিল একটা চালু, এখন আমরা 4টা চালু করেছি। তবে হেলায় পড়ে থাকা যন্ত্রাংশ জোড়া দিয়ে এরই মধ্যে 1.25 কোটি টাকা সাশ্রয় করে চালু করেছেন অচল ফাইন স্কিন। সিটিপিতে যাওয়ার আগে যেখানে আটকে যায় তরলে থাকা কঠিন বর্জ্য, প্রতি মাসে বিদ্যুৎ বিল কমিয়েছেন 20 থেকে 30 লাখ টাকা। প্রায়োরিটি বেসিসে আমরা কাজগুলো করছি, কারণ ফান্ড ক্রাইসিস আছে। এখন মাসে বিদ্যুৎ বিল আসে 50 লাখ প্লাস, আগে যেটা আসতো 70 থেকে 80 লাখের মতো। আস্থা রাখতে চান উদ্যোক্তারাও, সেবা পেলে সার্ভিস চার্জও বাড়াতে রাজি তারা। এলডব্লিউজি স্ট্যান্ডার্ড করা যায় তাহলে কিন্তু এখানে ট্যানারি মালিকরা কিন্তু আপনার ইউটিলিটি সার্ভিস বাড়িয়ে দিতে পারে। বছরের পর বছর ধরে এই সিটিপি নিয়ে কেন এত কথা হচ্ছে? লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকারি 1710 নম্বরের পরীক্ষায় উত্তরণের পথে সিটিপির খাতায় রয়েছে 300 নম্বর। শর্ত পূরণ না হয় মিলছে না সনদ, অথচ তা পেলেই রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি 5 গুণ বাড়ানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বর্তমানে যে সিটিপি আছে সেটি আরও রেকটিফিকেশন আপগ্রেডেশন করার জন্য আপনারা জানেন যে আমাদের পিপিএ অথরিটি আছে, তারা ফিজিবিলিটি স্টাডি শীঘ্রই কার্যক্রম শুরু করবে এবং এই টাকাও আমরা দিচ্ছি। সিইটিপির ভুল তথ্যে আর যেন বিপদে না পড়ে দেশের চামড়া শিল্প, তা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। ইতিমধ্যে অনেক জল খোলা হয়েছে, এটার দায় কে নেবে নিশ্চয়ই এটা আসলে যে যারা প্রজেক্ট অথরিটি ছিল তাদের এই দায়। বিডার তথ্য বর্তমানে বিশ্বে এলডব্লিউজি সনদ পাওয়া পরিবেশ বান্ধব ট্যানারি কারখানার সংখ্যা 543টি, যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র 3টি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অটোরিকশায় উঠলেই দিতে হবে সর্বনিম্ন 10 টাকা। রীতিমতো মাইকিং করে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় এই ঘোষণা দিচ্ছে অটোরিকশা মালিক শ্রমিক সমিতি। সিটি কর্পোরেশন লাইসেন্স ও নবায়ন ফি বাড়িয়েছে, তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। সিটি মেয়র বলছেন, অটো চালকরা ভাড়া বাড়ালে তার কিছুই করার নেই। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী। প্রায় 10 লাখ মানুষের নগরী রংপুর সিটি কর্পোরেশন। নগর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় এখন অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক। কিন্তু গেল 15 দিন ধরে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেছে অটোরিকশা চালক সমিতি। এমনকি মাইকিং করে সর্বনিম্ন ভাড়া 10 টাকা ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। দূরত্ব ভেদে লাগামহীন এমন ভাড়া নির্ধারণের কারণে প্রায় চালকদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে যাত্রীদের। স্টেশন থেকে যেখানে জাহাজ কোম্পানি আসতে 10 টাকা ভাড়া হতো, এখন সেখানে 20 টাকা ভাড়া লাগছে। 10 হাত রাস্তা গেলেও 10 টাকা দেওয়া লাগবে। অটো চালকরা বলছেন, সিটি কর্পোরেশনের অতিরিক্ত লাইসেন্স ও নবায়ন ফির সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সিটি কর্পোরেশন থেকে এই ভাড়া বৃদ্ধির অনুমতি নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন আগে দিছিলাম 3100 টাকা বছরে, এখন এইটা এবার 6000 কি 5500 টাকা করছে। গাড়ি জমা বেশি, আবার মনে করেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দাম, এই সব কিছু মিলিয়ে আমরা কুলাতে পারতেছি না। মেয়রের দায় সারা জবাব। অটো চালকরা ভাড়া বাড়ালেও কিছু করার নেই সিটি কর্পোরেশনের। এটা করে তো কেউ সিদ্ধান্ত অপেক্ষা থাকে, না করলে হরতাল অমুক সমুক দুনিয়ার কাহিনী করে বসে। সিটি কর্পোরেশন থেকে 7 থেকে 8,000 লাইসেন্স দেয়া হলেও রংপুর নগরে ইজি বাইক ও অটোরিকশা চলে প্রায় 50,000। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আঞ্চলিক সড়কের খানিকটা উপর দিয়ে যত্রতত্র বিদ্যুতের তার টেনে ঠাকুরগাঁওয়ের আবাসিক ও ব্যবসা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে সংযোগ। রয়েছে বিদ্যুতের খুঁটিও। সড়কে চলাচলকৃত দ্রুত গতির যানবাহনে তার ছিঁড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবুও বিদ্যুৎ বিতরণ বিভাগ কোনো ব্যবস্থা না নিলেও উল্টো দায় চাপায় ওভারলোড যানবাহনের উপর। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
প্রতিটি আঞ্চলিক সড়কের উপর দিয়ে যত্রতত্র বিদ্যুতের তারে সংযোগ দেওয়া হয়েছে আবাসিক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে। আবার সড়কের কোথাও কোথাও রয়ে গেছে বিদ্যুতের খুঁটি। এমন চিত্র ঠাকুরগাঁও শহরের বেশিরভাগ এলাকার। শহরের নরেশ চৌহান সড়ক, নর্থ সার্কুলার রোড, কলেজ রোড সহ প্রবেশদ্বারের অধিকাংশ সড়কের উপর অল্প উচ্চতায় টানা হয়েছে বিদ্যুতের তার। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্তূপ করে রাখা তারে লাগছে আগুন, তারপরও নির্বাক বিদ্যুৎ বিভাগ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। লোড গাড়ি তো এখানে ফাঁসতেই পারবে না কারেন্টের তারের জন্য। কিভাবে যে সেদার গেদার করে রাখছে, যে কোনো মুহূর্তে গেলে বিদ্যুৎ ভাই আগুন ধরতে পারে। রাস্তার যে তারগুলো আছে তারগুলো যাতে উঁচু করে। কোনো ব্যবস্থা না নিয়ে নেসকো কর্তৃপক্ষ উল্টো দোষ চাপাচ্ছে ওভারলোড যানবাহনের উপর। জনসচেতনতা বাড়াইতে হবে। আমার যেটা স্ট্যান্ডার্ড হাইট, সেই হাইটে তো আমি আছি। নেসকোর তথ্য মতে ঠাকুরগাঁয়ে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রায় 40,000 গ্রাহক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বর্ষার শুরুতেই পানি বৃদ্ধির সঙ্গে তিস্তায় বেড়েছে ভাঙন। এতে বিপাকে নীলফামারীর প্রায় 1000 পরিবার। সম্প্রতি এক দফা বন্যার পর বেড়ি বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তবে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। জনপদে পানি ঢুকছে হু হু করে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফসলের জমি ও গাছপালা। বর্ষার শুরুতেই তিস্তার পানি বাড়ায় সম্প্রতি নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা বাঁধের প্রায় 200 মিটার এলাকা ভেঙে যায়। এতে পানিবন্দী হন 2 শতাধিক পরিবার। পানি নামতে শুরু করলেও ভাঙা বাঁধের সংস্কার না হওয়ায় আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়দের। এছাড়া একই উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের 2টি এলাকায় চলছে তিস্তার ভাঙন। তীর ভেঙে নদী এখন জনপদের 500 মিটার দূরে। এলাকাবাসী জানান, এবছর ভাঙা বাঁধ সংস্কার না করলে 2টি গ্রামই তলিয়ে যাবে। প্রত্যেক বছর নদী ভাঙে, আমরা উঠে যাই। বন্যা আসে, পানি আসে, নদীর ভয়ে শুন শব্দ তখন ঘুম হয় না। আমরা তো এখন সব সময় আতঙ্কের মধ্যে আছি। এ নিয়ে কোনো আশার বাণী নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা খোঁজখবর রাখতেছি, যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় আমাদের জিও বিভাগ মজুত রয়েছে, আমরা কিন্তু তাৎক্ষণিক এটা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডিমলার পূর্ব ছাতনা ইউনিয়নের দুর্গত 3 ও 4 নম্বর ওয়ার্ডে সরকারের গুচ্ছ গ্রামও রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দিনাজপুরের সপ্তাহ ব্যবধানে প্রতি মণ ধানের দাম কমেছে প্রকারভেদে 50 থেকে 150 টাকা পর্যন্ত। কৃষকরা জানান, প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম বাড়ছে না। বড় মৌসুমের শুরুতে কিছুটা দাম পেলেও শেষে হচ্ছে দরপতন। এতে লোকসানের শঙ্কায় তারা। মিল মালিকরা জানান, শুধু কারখানা চালু রাখতেই ধান কেনা হচ্ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বিভিন্ন বাহনে করে হাটে ধান আনছেন কৃষক। সারি সারি ধানের বস্তা রাখা হয়েছে বিক্রির জন্য। দিনাজপুরের হাটগুলোতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে ধানের। তবে সপ্তাহের ব্যবধানের মণপ্রতি ধানের দাম কমেছে প্রকারভেদে 50 থেকে 150 টাকা পর্যন্ত। কৃষকরা জানান, প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম বাড়ছে না। বড় মৌসুমের শুরুতে কিছুটা দাম পেলেও শেষে হচ্ছে দরপতন। এতে লোকসানের শঙ্কায় তারা। কৃষি উপকরণ সহজলভ্য করার দাবি চাষিদের। গত হাটে ধানের দাম ছিল বৌড়াকাঠারি 2700, 2550। আজকের হাটের দাম 2550-24। সার বিষের দাম বেশি, ধানের দাম কম। ওই তুলনায় ধান 2000, 1800-1900 টাকা বস্তা। পাইকার ও ব্যবসায়ীরা বলছেন, মিলাররা আগের মতো ধান না কেনায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। যদি আমদানি বাড়ে আরো কমবে দাম, আর আমদানি কমবে আবার দাম বাড়বে। আমরা সরাসরি মিলের খরিদ করতেছি। আমার একটা ডাইরেক্ট 2 জায়গা কৃষকের কাছ থেকে সরাসরি কিনতে। সরকারের খোলা বাজারে চাল বিক্রি ও আমদানির কারণে বাজারে চালের বিক্রি কমে যাওয়ায় ধানের বাজারের প্রভাব পড়েছে বলে জানান চেম্বারের সভাপতি। প্রচুর ধান আমাদের ঘরে রয়েছে, কৃষকের ঘরে রয়েছে, মিলারদের কাছেও ধান রয়েছে। তারা চাল খুব একটা বেচতে পারছে না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে চালের বাজারটা একটু নিম্নগামী। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে বোরো আবাদ হয়েছে 1,74,000 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। কাজে আসছে না বালাসী বাহাদুরাবাদ ফেরিঘাট। উদ্বোধনের 2 বছর পরও নাব্য সংকটের দোহাই দিয়ে আলোর মুখ দেখছে না এ ঘাটটি। ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকায় করে উত্তাল ব্রহ্মপুত্র পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের।
সেই সঙ্গে গুনতে হচ্ছে বেশি ভাড়া। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে নদী পার হচ্ছে নৌকা। তিল ধারণের ঠাঁই না থাকা এসব নৌকায় নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম। 2022 সালের এপ্রিলে লঞ্চ চলাচলের উদ্বোধন করা হয় বালাসী বাহাদুরাবাদ নৌ রোডে। এরপর কিছুদিন ছোট 4টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করার পর থেকে বন্ধ করে দেয়া হয়। নিয়মিত ড্রেজিংয়ে অর্থ ব্যয় হলেও শুকনো মৌসুমে নাব্য সংকটের দোহাই দিয়ে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু বর্ষা মৌসুমেও কারণ ছাড়াই একই অবস্থা। এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, প্রতিদিন নৌকায় করে উত্তাল ব্রহ্মপুত্র পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের, সেই সঙ্গে গুনতে হচ্ছে বেশি ভাড়া। নৌকার মধ্যে আমাদের অনেক রিস্ক, বাধ্যমূলক এখন লঞ্চ না পাওয়াতে আমরা নৌকা দিয়ে যেতেছি। অনেক বাচ্চা কাচ্চা আছে যারা সাঁতার পারে না, একটা অঘটন হলে আমাদের তো জীবনে ঝুঁকি আছে, ভাড়াও বেশি লাগছে, জীবনেরও ঝুঁকি আছে। তো এটা সিন্ডিকেট ছাড়া আর কি, রাস্তা তো একই, মাদারগঞ্জ ঘাটের যে পথ এখানে তো ডিস্টেন্স তো একই, তাহলে এখানে এত কয়েক গুণ বেশি হবে কেন? সরকারকে অবশ্যই বুঝতে হবে যে এখানে একটা লঞ্চ বন্ধ করছে, আবার এটা যেন অতি শীঘ্রই চালু করে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না BIWT এর কর্মকর্তা, আর যাত্রীদের অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্টরা। আমরা কাউন্টারে অলরেডি বলা আছে, ঠিক আছে, তারা যে অতিরিক্ত যাত্রী নিতে আমরা দেই না, প্রয়োজন হলে আমরা আটকে দিই। আমরা কখনোই যাবো না একটা নৌকাতে 60 জনের ধারণ ক্ষমতা নৌকাতে 70 জন দিতে আমরা কখনোই যাবো না, বা আমরা দেইও না কখনো। আধুনিক সব সুবিধাযুক্ত ফেরিঘাটটি নির্মাণে ব্যয় হয় 145 কোটি 27 লাখ টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। তদন্ত চলাকালীন ঢালাওভাবে কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সাম্প্রতিক সময়ে পুলিশকে নিয়ে করা রিপোর্ট প্রসঙ্গে একথা বলেন তিনি। সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, মিডিয়া সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই মিডিয়া ট্রায়াল যেন না করা হয় সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা রেঞ্জের ইতিহাস সংবলিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মিডিয়াতে পুলিশকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমি কিন্তু মিডিয়াকে অনুরোধ করব যে ঢালাওভাবে একটা ফোর্সটাকে কিন্তু আমরা কিন্তু যেন ডিমোরালাইজও করি না, যেন আমরা সমালোচনাও করি না। মিডিয়া ট্রায়ালে আসলে আমাদের তদন্তর আগেই কিন্তু আমরা দোষী প্রমাণ করে আমরা কিন্তু লোকজনকে, তো এটাও আমাদেরকে ওয়াচ আউট করা উচিত। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও পুলিশের আরও সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্যের ESAF ছড়িয়ে পড়লে পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। এই ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম বা ESAF ফর্মে মোবাইল সিমের গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপসহ বিস্তারিত তথ্য থাকে। রোববার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় প্রাথমিক সত্যতা পাওয়ায় এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এ সময় বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন জিসান। তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক গত 12 ফেব্রুয়ারি আসাদুজ্জামান মিয়ার মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়িপাতা শাখার এক এসআইকে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এএসআইকে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেয়া হয়। তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। পুলিশ সদর দফতরের সূত্র জানিয়েছে, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এরপর রোববার জিসানুল হককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের প্লাবনের পর কমছে পানি, তাতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন।
এক সপ্তাহের বন্যায় সার্বিক পরিস্থিতি এখনও নিরূপণ না হলেও সুনামগঞ্জে শুধু সড়কের ক্ষতি 700 কোটি টাকার বেশি। এলজিইডি ও সড়ক বিভাগ বলছে প্রত্যাশিত বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে। বিস্তারিত আমিনুল ইসলামের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। বন্যাপ্লাবিত ভাটির জনপদ সুনামগঞ্জের একদিকে পাহাড়ে ঢল, অন্যদিকে উজানে ও বৃষ্টি, ভাটিতেও বৃষ্টি, ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয় ঈদের আগের দিন থেকে। সড়ক উপচে হু হু পানি ঢুকে পড়ে সড়ক, গ্রাম সবখানে। কয়েকদিন মহাদুর্ভোগে কেটেছে ঘরবন্দি লোকজনের। 2022 সালের ভয়াবহ বন্যায় বিভীষিকাময় দুঃসময়ের অভিজ্ঞতাকে বিবেচনায় এবার নিজেদের জানমালের ক্ষতি এড়াতে প্রস্তুতি রেখেছিলেন সুনামগঞ্জের মানুষ। তাই প্রবল বেগে ভারতীয় পাহাড়ি ঢল নদী উপচে তীরবর্তী গ্রামগুলোতে ঢুকে পড়লেও কোথাও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। তবে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। স্পষ্ট হয়েছে জেলার কয়েকটি উপজেলার বেহাল সড়কের দৃশ্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি দোয়ারাবাজার উপজেলায়। এখানকার বেশিরভাগ গ্রামীণ রাস্তাঘাট ভেঙে চৌচির, উঠে গেছে বিটুমিন, ভেসে গেছে সড়ক ও রাস্তার নিচের মাটি। এতে ভোগান্তি বেড়েছে উপজেলার কয়েক লাখ মানুষের। বন্যায় আমরা লক্ষ্মীপুর টু দোয়ারাবাজার পর্যন্ত আমরা খুবই অবস্থা খারাপ। জাসরিং এর সাথে মনে করেন যে গাড়িতে পড়ে দিতেছি, এরকম মনে করেন অনেক রিস্কের মধ্যে আমরা আসা যাওয়া করি। যদি রাস্তাঘাট খাম না হয় চলার মতো কোনো সিলেট সুনামগঞ্জের যুগাযুগে ছাতকের বিভিন্ন স্থানে সড়কের চিত্র বেহাল। ব্যাপক ভাঙনের মুখে গুরুত্বপূর্ণ সড়কটি। সুরমা সেতুর বিভিন্ন স্থানে অ্যাপ্রোচ ধসে যাওয়ায় টানানো হয়েছে লাল নিশান। দিনের বেলায় কম থাকলেও সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। পুরোপুরি নিরূপণ করা না গেলেও এবারের বন্যায় জেলার সড়ক খাতে এখন পর্যন্ত 700 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। মেরামতে বরাদ্দের অপেক্ষায় সড়ক বিভাগ ও এলজিইডি। 120 থেকে 150 কিলো রাস্তা এবং বেশ কিছু স্ট্রাকচার ড্যামেজ হয়েছে। এই সকল কাজ করতে গেলে আমাদের কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা আছে, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সব মিলিয়ে আমাদের 250 কোটি টাকার বরাদ্দের প্রয়োজন আর কি। সকল রাস্তাঘাট পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অর্থ বরাদ্দের পাশাপাশি সময়েরও প্রয়োজন বলছে দপ্তরগুলো। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে ওঠা এই ক্ষত কাটিয়ে উঠতে প্রয়োজন এখন বিশেষ বরাদ্দ। কিন্তু সংস্কার কাজের ধীর গতি থাকলে এই সুফল ভোগ করতে এই জনপদের মানুষের কতদিন সময় লাগবে সেটি এখন চিন্তার বিষয়। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ। প্রতি বছরই বর্ষা এলেই নদী ভাঙনের কবলে পড়ে সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দারা। গত 22 জুন হঠাৎ খোলপেটুয়া নদীর সোরা গ্রাম এলাকায় দেখা দেয় ভাঙন। এতে সোরা, ডুমুরিয়া সহ নদীপাড়ের বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ভাঙনের কবলে পড়ে। ভিটামাটি হারানোর ঝুঁকিতে 5 থেকে 7 হাজার মানুষ। স্থানীয়রা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডে জানালে সোমবার বালু ভর্তি জিও বস্তা ফেলা হয়। তবে ক্ষতিগ্রস্তদের দাবি জোড়াতালি দিয়ে বাঁধ সংস্কার নয়, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সময় সংবাদের সরাসরি তুলে ধরার পর মুন্সিগঞ্জের দিঘির পাড়ে রজতরেখা নদীর উৎসমুখে আড়াআড়ি বাঁধ কেটে দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বলের সঙ্গে। রজতরেখার জীবন ফিরিয়ে আনতে উৎসমুখের যে আড়াআড়ি বাঁধ সেটি কিন্তু কেটে নেওয়া শুরু হয়েছে। ভোর থেকে কিন্তু এখানে এই বাঁধটি কাটার কাজ শুরু হচ্ছে, হয়ে এখনো চলমান রয়েছে এবং সেটি নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মাটি কেটে যে তীরে নিয়ে এসছে এবং একেবারে পদ্মার যে সংযুক্তি মুখ সেই মুখটিতে কিন্তু এই বাঁধটি দেয়া ছিল এবং স্থানীয়রা বলছিলেন যে এই বাঁধটি উপর দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করছিল এবং এইটি অপসারণ করার ক্ষেত্রে কিন্তু এখানে নানা রকম বাকবিতণ্ড রয়েছে। কিন্তু জেলা প্রশাসক আবু জাফর রিপন কিন্তু গেলকালই এই এলাকাটি পরিদর্শন করে তাৎক্ষণিক এটি অপসারণের নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু স্থানীয় শিলই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়ে এই বাঁধটি অপসারণ করছেন। একই সঙ্গে কিন্তু জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন যে এই 18 কিলোমিটার দীর্ঘ যে এই রজতরেখা নদী আছে সেই নদীর যেই
যে এলাকাগুলোতে দখল হয়েছে সেগুলোকে অপসারণ করে দ্রুত এটির জীবন ফিরিয়ে আনতে যা যা করতে সবকিছুই তারা করবেন বলছেন। যে কয়েকশো জেলাবাসীকে নিয়ে কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম তারা শুরু করবেন এবং এখানে কিন্তু ভেকু পাঠানোর পরিকল্পনা চলছে। সেই ভেকু দিয়ে যেই এলাকাগুলোতে বেশি দখল হয়েছে, বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে এই দিঘিরপাড় বাজারের কিন্তু ময়লা আবর্জনা ফেলে একটা যে ময়লার বাগারে পরিণত করা হয়েছে এবং এই পয়েন্ট থেকে একেবারে পুরো বাজার পর্যন্ত পুরো এলাকায় যে একেবারে নদীটি দুই পাশ থেকে দখলের প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতাকে বন্ধ করবার জন্য কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই রজতরেখা ঘিরে যে এই যে সদর এবং টঙ্গিবাড়ি উপজেলার 9টি ইউনিয়ন এবং পৌরসভার যে কর্মযোগ্য এবং এখানকার যে কৃষি উৎপাদন সেগুলো নিয়েও কিন্তু চ্যালেঞ্জ ছিল। তো এখন এই সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। এই ছিল আমার কাছে রজতরেখার উৎসমুখের বাত অপসারণের সবশেষ। সরাসরি ছিলাম মুন্সিগঞ্জের দিঘিরপাড় এলাকায়। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদনের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার। বিপিএস-এর বিবৃতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানায় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস-এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন করেছে আইএমএফ। দু একদিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। আসছে বছরে শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। চলছে প্ল্যাটফর্ম নির্মাণ, সব স্টেশনে বসছে এটিএম বুথ। পদ্মা সেতুর স্বপ্নজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। এবং অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন।
এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ শ্রেয়া আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।